আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম সকলকে মাছ চাষে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্বে। এই যারা প্রথম পর্ব মিস করেছেন ওরা দেখে নেবেন, এটা আমার এই ভিডিও ডেসক্রিপশনও থাকবে এবং আই বাটনও থাকবে। এই এটা আমি মনে করে থাকি খুবই তথ্যবহুল এই প্রশ্ন উত্তর এই পর্ব। এর আগে 1 থেকে 10 আমি আলোচনা করেছি প্রথম পর্বে, আজকে আলোচনা করব 11 থেকে। এই প্রশ্নগুলো কিন্তু আমি লাস্ট 2 মাসে বাছাই করেছি, যেগুলা মাছ চাষের জন্য খুবই তথ্যবহুল। 11 নম্বর কোয়েশ্চেন আমি রেখেছি, মাছ চাষে পিএস কেন বেশি গুরুত্বপূর্ণ। এখন অনেকেই জানে না ভাই, যারা নতুন মাছ চাষি কিংবা অনেকে পুরনো মাছ চাষি এখন আমাকে কোয়েশ্চেন করতেছে, ভাই পিএস জিনিসটা কি? আপনি বারবার পিএস 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 বলতেছেন, এটা আসলে জিনিসটা কি? হ্যাঁ, কারণ ভাই আপনাকে জানতেই হবে, কারণ আপনারা ইনভেস্ট করতেই আছেন কিন্তু লাভের মুখ দেখতেছেন না। কারণ আপনাকে এখানে বিজ্ঞানটা কাজে লাগাতে হবে। এই পিএস এই জিনিসটা হচ্ছে একটা সাইন্টিফিক একটা বিষয়, এটা আমাদের সাথে জড়িত কিন্তু আমরা অবগত না। আর যেমন আমার চোখের পানির এটা একটা পিএস আছে, আমি যে প্রস্তাবটা করতেছি এটা একটা পিএস আছে, তারপর ড্রেনের পানির একটা পিএস আছে। কারণ আপনি চাইলেও কিন্তু এই পিএসটা আপনি না করতে পারবেন না, অটো একটা সেট হয়ে আছে আপনার জীবনের সাথে, আপনার মাছ চাষের সাথে। আদর্শ মাছ চাষের জন্য পিএস থাকতে হবে 6.5 টু 8.5। যখন দেখবেন আপনার মাছের ট্যাঙ্কে কিংবা পুকুরে পিএসটা 6.5 টু 8.5 এই রেঞ্জের মধ্যে, তাহলে আপনি টেনশন ফ্রি, আপনার প্রোডাকশন যথেষ্ট ভালো হবে। তার অর্থ হচ্ছে মাছ কোনো অবস্থাতে কোনো রোগ বলে আক্রান্ত হবে না, মাছ খেতে চাইবে প্রচুর, মাছ যথেষ্ট সুস্থ সবল। যদি কোনো কারণে যদি আপনার মাছের পিএসটা, অর্থাৎ আপনার মাছ চাষের যে ট্যাঙ্কের পিএসটা যখন 6.5 কমে যাবে অথবা যখন বেড়ে যাবে, তাহলে আপনার একটা বিশাল একটা ক্ষতির কারণ। তখন মাছ খেতে চাইবে না, মাছ বিভিন্ন ব্যাকটেরিয়া কিংবা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আপনি যেতে থাকবেন, তখন ডাক্তার ডেকেও আপনার কাজ হবে না। যদি কোনো কারণে, যেহেতু আমরা অধিক ঘনত্বে মাছ চাষ করি, জেনারেলি পিএসটা কিন্তু কমেই যায়। কেন কমে যায়? কারণ যেহেতু অল্প জায়গায় অধিক ঘনত্বে মাছ চাষ, প্রচুর পরিমাণে এখানে মাছ মলত্যাগ করে। এই মলত্যাগের কারণে এবং ওদের শরীরে যেটা রেশন প্রক্রিয়া, যে মলের সাথে আরো যা যা আর যে আমি যে অতিরিক্ত খাবার এখানে দিচ্ছি, যে খাবারটুকু মাছ খেতে পারতেছে না, ওই অভুক্ত খাবারের কারণে কিন্তু এই পিএসটা ডাউন হয়ে যায়। তাই না? এই জন্য যদি পিএসটা যদি কমে যায়, ইনস্ট্যান্ট সলিউশন হচ্ছে আপনাকে চুন প্রয়োগ করতেই হবে। এটা অবশ্যই পাথরের চুন। এবং যখন আপনি পাথরের চুনটা 1.5 থেকে 2 ঘন্টা যখন আপনি ভিজিয়ে যখন ইউজ করবেন, দেখবেন তার অয়েসে আপনার পিএসটা এই ডিজায়ার্ড লেভেলে চলে আসছে। এখন প্রশ্ন হতে পারে, যদি কোনো কারণে পিএসটা যদি বেড়ে যায়, তারও সমাধান আছে, আমি আমার ভিডিওতে আমি আলোচনা করেছি। এই এটা সহজ জন্য আপনার আর যেটা ভিনেগার আছে, আপনি ভিনেগার প্রয়োগ করলে চলে আসবে পিএসটা এই রেঞ্জের মধ্যে, অথবা তেঁতুল আছে, তেঁতুলের রস দিলেও এটা চলে আসবে এই রেঞ্জের মধ্যে। হ্যাঁ, তাহলে এই জন্য আপনাকে অবশ্যই যখন আপনি মাছ চাষ করবেন, একটা পিএস কিট, এই যেটা সর্বোচ্চ 1,000 টাকার মতো হতে পারে, আপনি যখন মাঝে মধ্যে আপনাকে টেস্ট করতেই হবে সাপ্তাহিক, আপনার পিএসটা এই রেঞ্জের মধ্যে আছে কিনা। হ্যাঁ, তাহলে আশা করি উত্তরটা পেয়ে গেছেন। 12 নম্বর কোয়েশ্চেন, ট্যাঙ্কের মাছ চাষে পানি প্রিপারেশন কিভাবে করব। এর আগে আমি আবারও বলে থাকি, মনে করেন আপনার ট্যাঙ্কের মধ্যে সবই সেট করছেন, কিন্তু পিএসটা আপনার 4 কিংবা 5। পিএস যখন আপনি টেস্ট করবেন, যখন দেখবেন 4 কিংবা 5, তার অর্থ কি জানেন? এটা অ্যাসিডিক হয়ে গেছে আপনার পানি। আমরা তো পক্ষে এইটুকু তো বুঝি অ্যাসিড জিনিসটা কি, খুবই ক্ষতিকর, যেখানে মানুষ থেকে শুরু করে কেউ বাঁচতে পারে না, খুবই কঠিন হয়ে যায়। তাহলে মাছ কেমনে বাঁচবে? যখন তাহলে একটা প্রশ্ন হতে পারে, আমি তো কোনো অ্যাসিড প্রয়োগ করিনি, তাহলে পুরো পানি কেমন অ্যাসিড হয়ে গেল? মাছ যে অধিক মলত্যাগ করতেছে, মাছ যে খাবার খেতে পারতেছে না, ওইটার কারণে পুরো পানিটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে। সুতরাং আপনি যখন, এই জন্য আপনাকে রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে মাছের অতিরিক্ত প্রোডাকশনের জন্য। ট্যাঙ্কের মাছ চাষের পানির প্রিপারেশন কিভাবে করব, এটা সর্বাধিক যারা নতুন মাছ চাষি ওদের থেকে এই কোয়েশ্চেনটা এসেছে। আপনি যখন মাছ চাষ শুরু করবেন, এই ট্যাঙ্ক শোধন তো আপনি করবেনই, এরপর পানি দেওয়ার পরে আপনার, আমি সেটা উল্লেখ করেছি, আপনাকে আবার এখানে চুন প্রয়োগ করতে হবে, এই পটাশ প্রয়োগ করতে হবে।
আপনি চুন এবং পটাশটা আলাদা আলাদা ইউজ করতে পারেন, অথবা চুন এবং পটাশ একসাথে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরের দিন কিন্তু আপনি লবণ দেবেন। চুন এবং পটাশ প্রয়োগের ঠিক পরের দিন লবণ দেবেন। লবণ দেওয়ার পরে তাহলে চুন পটাশ লবণ প্রয়োগ করার পরে এইটুকু শিওর ওখানে আর কোনো জীবাণু নেই, জীবাণু মারা গেছে। তাহলে এখন যে কাজটা করতে হবে, পানি প্রিপারেশন বলতে, পানি প্রিপারেশন অর্থ হচ্ছে প্রথমে এটাকে জীবাণু মেরে ফেলা পানিকে। কারণ ওই জীবাণুযুক্ত পানির মধ্যে যখন আপনি মাছের পোনা ছাড়বেন, মাছ ওখানে বাঁচতে পারবে না, পোনা বাঁচতে পারবে না। এরপরে আপনাকে যেটা করতে হবে, মাছ কিংবা মাছের পোনা স্বচ্ছ পানিতে খাবার খেতে চায় না, এই জন্য আপনাকে পানি অবশ্যই সবুজ করতে হবে। তাহলে পানি কিভাবে সবুজ করবেন? সহজ উপায়, আটা এবং ইউরিয়া। আমি আবারও বলতেছি, আটা এবং ইউরিয়া। আপনি যেমন ধরুন একটা 20,000 লিটার ট্যাঙ্কের জন্য আপনি ওই প্রায় 1 কেজি থেকে আধা কেজি থেকে 1 কেজি আটা, যেহেতু এখানে মাছ নেই, কোনো টেনশন নেই, 1 কেজি মতো আটার মধ্যে আপনি 250 গ্রাম ইউরিয়া ভালো মতো মিশিয়ে এটাকে আপনি 24 ঘন্টা একটা ওই আবদ্ধ জায়গায় রেখে দেবেন। এবং ওইটা যখন তারপর দিন 24 ঘন্টা পরে যখন আপনি পুরো ট্যাঙ্কের মধ্যে ছিটাবেন, দেখবেন যে তারপর দিন থেকে সূর্যের আলোকের কারণে এই ওখানে একটা সবুজ কণা তৈরি হচ্ছে, ফাইটোপ্লাঙ্কটন যাকে বলা হয়। এবং আপনার পানি যখন সবুজ হয়ে যাবে, তার অর্থ হচ্ছে পানি প্রিপারেশন হয়ে গেছে, আপনি এখন প্রস্তুত মাছ ছাড়ার জন্য। তো যেটা বললাম, প্রথমে পানি দেওয়ার পরে পানি প্রবেশ করানোর পরে আপনাকে চুন পটাশ এবং লবণ, এবং এরপরে যেটা আপনাকে করতে হবে, ওই আটা এবং ইউরিয়া মিশিয়ে পানিকে সবুজ করতে হবে। এরপরে 13 নম্বরে রেখেছি ভালো জীবাণুনাশক কোনটি, মাসে কতবার জীবাণুনাশক ব্যবহার করতে হবে। তাহলে ভালো জীবাণুনাশক বলতে আমি দুটি ইউজ করেছি এ পর্যন্ত। একটা হচ্ছে আপনারা খুবই পরিচিত, একটা হচ্ছে মাইক্রোনিল অথবা অ্যাকুয়াসেফ। এখানে এটি কোনো বড় বিষয় নেই, মেন বিষয় হচ্ছে জেনারিক নেম। যে জীবাণুনাশকের দিকে দেখবেন বেনজালকোনিয়াম ক্লোরাইড 80% লেখা থাকবে। আমি এখানে লিখে দিচ্ছি, বেনজান কোনিয়াম ক্লোরাইড। যে জীবাণুনাশকের গায়ে দেখবেন যে বেনজালকোনিয়াম ক্লোরাইড 80% আছে, ওটি আপনারা নেবেন। এটা এই যদি এটা না থাকে, বেনজালকোনিয়াম ক্লোরাইড 80% না থাকলে আপনারা নেবেন না। মাসে কতবার জীবাণুনাশক ব্যবহার করবেন, যেহেতু এখানে অধিক ঘনত্বে মাছ চাষ, যেহেতু আবার এখন শীতকাল, আপনাকে মাসে মিনিমাম 15 দিন পর পর আপনাকে, অর্থাৎ মাসে 2বার ইউজ করতে হবে। এই জীবাণুনাশকের ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে বেশি বড় ভুল করে থাকি, আর ওইটা হচ্ছে ওই জীবাণুনাশকের যে ব্যবহারটা, ওইটা আমরা জানি না কিরকম ব্যবহার করতে হবে। জীবাণুনাশক যখন আপনি দেবেন, ওই অবস্থায় আপনাকে 24 ঘন্টা আপনার খাবার দেওয়া বন্ধ। যখন জীবাণুনাশক আপনার পানির মধ্যে থাকবে, ওটা 24 ঘন্টার মধ্যে আপনি কোনো খাবার প্রয়োগ করবেন না। এবং 24 ঘন্টা পরে আপনি ওখান থেকে প্রায় 30 থেকে 35% পানি ড্রেন আউট করে দিয়ে আপনি আবার নতুন করে পানি দেবেন। ক্লিয়ার? অনেকেই জীবাণুনাশক দেওয়ার 10-20 মিনিট কিংবা আধা ঘন্টা পরে পানি ড্রেন আউট করে দেয়, এটা কখনোই আপনারা করতে যাবেন না। তাহলে বুঝতে পারছেন? 14 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, অনেকে জানার চেষ্টা করেছে, একদম প্রবাসী ভাই, 30,000 লিটার ট্যাঙ্ক থেকে কত কেজি ক্যাটফিশ তথা কই, শিং, ট্যাংরা, শোল এগুলোকে বোঝায় আর কি মূলত উৎপাদন সম্ভব। আমি আমার বিভিন্ন ভিডিওতে উল্লেখ করেছি, আপনারা দেখে নেবেন। লাস্ট যে একটা ভিডিও ছিল, এই 10,000 কই মাছ চাষে কত কেজি মাছ উৎপাদন, লাভ লস রেট, এরকম একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। কারণ এই 30,000 লিটার ট্যাঙ্ক থেকে অনায়াসে আপনি ওই 500 থেকে 600 কেজি মাছ উৎপাদন সম্ভব। এটার আনসার হচ্ছে 500 কেজি টু 600 কেজি। এখন এটা নিয়ে অনেকের দ্বিমত থাকবে, এটা কিভাবে সম্ভব, আমরা পুকুরে পারি না, আপনি এখানে একটা 30,000 লিটার ট্যাঙ্কে আপনি 500 থেকে 600 কেজি মাছ উৎপাদন করতেছেন। কারণ এটা আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হবে এই জন্য, কারণ আমরা ট্যাঙ্কের মধ্যে যে একটা সিস্টেম নিয়ে এসেছি, সেটা হচ্ছে অক্সিজেন প্লান্ট। এটা এই অক্সিজেন প্লান্টটা আপনার বাইফ্লোকে যে একটা অক্সিজেন আপনারা সাপ্লাই দেন, ওই ধরনের কোনো অক্সিজেন সাপ্লাইয়ার না। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ডিউ তৈরি করে।
আপনি যখন কোনো রুগীর ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার প্রথমে কোয়েশ্চেন করবে আপনি কি বাসায় বসে থাকেন নাকি একটু হাঁটাহাঁটি করেন। ডাক্তার যদি বলে যে আপনি বাসার মধ্যে থাকেন, তাহলে ডাক্তার পরামর্শ দেবে আপনি প্রচুর দৌড়ান, আপনি হাঁটেন। এই কথার উদ্দেশ্য এটাই, আমার যে একটা অক্সিজেন প্লান্ট, যে একটা ঢেউ তৈরি করে, আর্টিফিশিয়াল ঢেউয়ের কারণে মাছ এক জায়গায় স্থির হতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটাছুটি করে। যখন ছুটাছুটি করে তখন মাছের যে একটা খিদা বেড়ে যায়, ওই খিদা প্লাস মাছ প্রচুর খেতে চাই। মাছ যখন দৌড়াদৌড়ি করে রোগ বালাই হয় না, এবং যে একটা ক্ষতিকর যে একটা অ্যামোনিয়া, ওই অ্যামোনিয়া যখন নিচ থেকে উঠে আসে, তাহলে এখানে প্রচুর এখানে ফলন, এখানে অনায়াসে আপনি 500 থেকে 600 কেজি উৎপাদন অনায়াসে করতে পারবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, 15 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে একটি অক্সিজেন প্লান্ট সেট করতে কত খরচ ও মাসে বিদ্যুৎ বিল কিরকম আসতে পারে। এটা অনেকটা ছিল এরকম ভাই, আপনি যেরকম অক্সিজেন প্লান্ট আপনি সেট করেছেন, ঠিক ওইরকম একটা অক্সিজেন প্লান্টের জন্য ওই টোটাল কি পরিমাণ খরচ আসতে পারে এবং বিদ্যুৎ বিলটা কিরকম। আমি আবারও বলবো, ওই কারণ আসলে ভাই আপনি কোন জায়গায় যাবেন সেটা আপনি জানেন না, আল্লাহ নিয়ে যাবে সেটা আপনাকে। আমি কখনো এই মাছ চাষে আসবো এই ট্যাঙ্কে, আমি জানতাম না, এবং প্রথমে এসে হোঁচট খেয়েছি, অনেক মাছ আমার মারা গেছে। এরপরে একজনের পরামর্শে আমি এই অক্সিজেন প্লান্টটা সেট করি। এই আপনি একটু জিনিস চিন্তা করে দেখুন তো, সাগরে মাছটা কেন এত বেশি বড় হয়? কারণ সাগরে নিয়মিত এটা ঢেউয়ের একটা গর্জন, যে ঢেউয়ের কারণে এই যে একটা কারণ, ওইরকম ঢেউ তো আর আমাদের এখানে সম্ভব না। কারণ ওটা ঢেউয়ের কারণে মাছ বড় হচ্ছে, কারণ মাছটা এক জায়গা থেকে ঢেউয়ের কারণে অন্য জায়গায় চলে যাচ্ছে। আর এই জন্য যখন একটা স্রোত আপনি তৈরি করবেন, এই স্রোতের কারণে এই যে একটা আর্টিফিশিয়াল ঢেউ, এই ঢেউয়ের কারণে যেমন মাছকে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, এই অক্সিজেন প্লান্টটা একই সাথে যে একটা বিষাক্ত অ্যামোনিয়া সেটাও টেনে তুলে ফেলতেছে, প্লাস মাছকে যে একটা এক জায়গায় স্থির হতে হয়ে বসে থাকতে দিচ্ছে না, ওটার কারণে যে মাছের একটা প্রোডাকশন বেড়ে যাচ্ছে। এরকম একটা অক্সিজেন প্লান্ট সেট করতে আপনার সব মিলিয়ে খরচ যেতে পারে, আমি যখন নিয়েছিলাম তখন 8,000, এখন সর্বোচ্চ 10,000 টাকা। কারণ ওই 10,000 টাকা দিয়ে আমি প্রায় 2 বছর পার করেছি, ইনশাল্লাহ আমি বহু বছর পার করব। কারণ এই 10,000 টাকাটা আপনার জন্য 10 লক্ষ টাকার একটা বেনিফিট নিয়ে আসবে। যদি আপনি অক্সিজেন প্লান্ট ব্যতীত যে ট্যাঙ্কে মাছ চাষ করতে আসেন, তাহলে আপনার এখানে তেমন আপনি লাভবান হতে পারবেন বলে আমার মনে হয় না। যেহেতু আপনার ওই আসবেন এখানে খরচ করে, আপনাকে এই 10,000 টাকাটা আপনাকে অবশ্যই বরাদ্দ রেখে এই অক্সিজেন প্লান্ট আপনাকে সেট করতেই হবে। এবং বিদ্যুৎ বিল কিরকম আসতে পারে মাসে, এটা আমার বাসা বাড়ি থেকে একটা মাত্র লাইন নিয়ে আমি ওই প্ল্যানটা চালাই। আমারটা কিন্তু বাইফ্লক নয়, আমি এটা 6 ঘন্টা পর পর আমি মাত্র 30 থেকে 40 মিনিট, এখন যেহেতু শীতকাল, সকালে মাছ যেহেতু বাসার একটা চান্স থাকে, এই জন্য আমি 1 ঘন্টা করে রান করি। আমার সব মিলে বিদ্যুৎ বিল এসে মাত্র 1,000 টাকা, এটা বাসা বাড়ির বিল হিসেবে 1,000 টাকা মাত্র। তাহলে এটা কিন্তু বাইফ্লক নেই যে আপনাকে 24 ঘন্টা রান করতে হবে, এটা 3-4 ঘন্টা পর পর আপনার একটা ডেউ তৈরি করার জন্য। তাহলে আপনার এরপরে পানিতে প্রচুর আয়রন, মাছ চাষের সমস্যা হবে কিনা, এটা অনেকে কোয়েশ্চেন করেছে ভাই। যেহেতু আমাদের পানির সোর্স হচ্ছে একমাত্র ওই ডিপ টিউবওয়েল, এবং এই ডিপ টিউবওয়েলে প্রচুর পরিমাণ আয়রন, এখন আমাদের করণীয় কি? জি ভাই, কোনো সমস্যা নেই, কারণ আমার ট্যাঙ্কের পানির একমাত্র সোর্স হচ্ছে ডিপ টিউবওয়েল, এখানে প্রচুর পরিমাণ আয়রন আমার এই মাছ উৎপাদনে, মাছ চাষে কোনো প্রকার সমস্যার সৃষ্টি করতেছে না। কারণ এই আয়রনটা অটোমেটিক 2 থেকে 3 দিন পরে এটা সেডিমেন্ট হয়ে আপনার ট্যাঙ্কের তলায় বসে যাবে, এটা মাছ চাষে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি করবে না। এরপরে মাছ চাষে ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন বা প্রাণীকণা, আমি জুপ্লাঙ্কটন বা প্রাণীকণা নিয়ে বিস্তারিত জানতে চাই একটা ভাই, এটা অবশ্য অভিজ্ঞ মাছ চাষী, সে জানার চেষ্টা করেছে। এই জুপ্লাঙ্কটন বা প্রাণীকণা, আগে এটা নিয়ে আলোচনা করি। জুপ্লাঙ্কটন বা প্রাণীকণা এটা হচ্ছে কই এবং শিং মাছের তথা ক্যাটফিশের খুবই একটা প্রিয় খাদ্য। যদি আপনি আপনার ট্যাঙ্কে, আপনার পুকুরে যখন এই জুপ্লাঙ্কটন তৈরি করতে পারবেন, অর্থাৎ প্রাণী কণা, তাহলে আপনার অনেক খাবার খরচ কমে যাবে। আপনার খাবার খরচ কমে যাওয়ার অর্থ হচ্ছে আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন। তো জুপ্লাঙ্কটন কিভাবে তৈরি করবেন, আমার একটা ভিডিও আছে, আমি তারপরেও সংক্ষেপে বলতেছি। এটা হচ্ছে আপনার যেটা মোলাসেস অথবা চিটাগুড় অথবা রাবগুড়, যেটা ওই বিভিন্ন সুগার মিল থেকে বাই প্রোডাক্ট হিসেবে বিক্রি হয়, যেটা মেইনলি আমাদের দেশে গরুকে খাওয়ানো হয়, গরুর একটা প্রিয় খাদ্য। ওই মোলাসেস এবং আটা, আমি আবার বলতেছি মোলাসেস
এবং আটা ভালো মতো পানিতে মিশিয়ে সাথে ইস্ট ইস্ট যেটা বলতেছি, বারবার বলতেছি ইস্ট ইস্ট সামান্য গরম পানিতে ইস্টকে গরম করে আপনি যখন ওই আটা, মোলাসেস এবং ইস্ট ভালো মতো মিশিয়ে একটা অন্ধকার জায়গায় আপনি যখন 72 ঘন্টা রেখে দেবেন এবং 72 ঘন্টা রাখার পরে পুরো সলিউশনটাকে যখন আপনি ট্যাঙ্কে ছেড়ে দেবেন, আপনি আপনার অনায়াসে ওখানে প্রাণী কণা জন্ম নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে 72 ঘন্টা রেখে দিয়েছেন, ওই 72 ঘন্টা আটা এবং মোলাসেসকে ইস্ট যেটা একটা ব্যাকটেরিয়া ওইটাকে পচিয়ে একটা গাজন প্রক্রিয়ায় অর্থাৎ একটা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী কণা তৈরি হয়েছে। ওই প্রাণী কণাই আপনি যখন ট্যাঙ্কে কিংবা পুকুরে ছাড়বেন ওখান থেকে আরো প্রাণী কণা জন্ম নেবে, প্লাস যেটা কই এবং শিং মাছের প্রিয় খাদ্য। এই জুপ্লাঙ্কটন তৈরির পূর্ব শর্ত হচ্ছে আগে ফাইটোপ্লাঙ্কটন আপনাকে মাছ চাষে কিংবা ট্যাঙ্ক কিংবা পুকুরে তৈরি করতে হবে। কারণ এই জুপ্লাঙ্কটন কিংবা প্রাণী কণা যখন আপনার ট্যাঙ্কে তৈরি হবে ওরা এই ফাইটোপ্লাঙ্কটন খেয়ে বেঁচে থাকবে। এখন প্রশ্ন হতে পারে ফাইটোপ্লাঙ্কটন কি? ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে পানিকে সবুজ করা, পানি সবুজ করাই হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। তাহলে পানি সবুজ কিভাবে হবে? আগে একটা বলেছিলাম আমি, আটা এবং ইউরিয়া যখন আপনি ইউজ করবেন পানি যখন সবুজ হবে তারপর আপনি জুপ্লাঙ্কটন কিংবা প্রাণীকণা তৈরি করবেন। যদি পানি সবুজ না করে আপনি যখন জুপ্লাঙ্কটন কিংবা প্রাণীকণা তৈরি করবেন তাহলে ওরা খুব অল্প সময়ের মধ্যেই মারা যাবে আসলে। এরপরে মাছ চাষের শুরুতে কোন খাবার দেওয়া উচিত, পাউডার না দানাদার? যারা নতুন মাছ চাষি এটা বারবার এই কোয়েশ্চেন আসতেছে, ভাই পাউডার দেবো নাকি দানাদার দেবো? কারণ এক্ষেত্রে আমি বলবো আপনারা পাউডারটা কোনো অবস্থাতে ইউজ করবেন না, আপনারা দানাদার খাবারটা ইউজ করবেন। যদিও হ্যাসারি ভাইয়েরা বলে আপনারা পাউডার দিয়ে শুরু করবেন, কিন্তু আমি বলবো যেহেতু আমি প্র্যাকটিক্যালি জগতে আছি আপনারা দানাদার খাবার দিয়ে শুরু করবেন, যেটা ক্যাটফিশের ক্ষেত্রে 0.5 mm দানাদার। এটা যে কোনো ভালো কোম্পানি হতে পারে, ফ্রেশ, এসিআই, নারিশ, যে কোনো ভালো কোম্পানি, ব্র্যান্ডের কোম্পানি। পাউডারটা এই কারণে মানা করতেছি, আপনি মনে করেন আধা কেজি কিংবা 300 গ্রাম আপনি পাউডার ফিডটা আপনি দিয়েছেন, দেখবেন যে 300 গ্রামের মধ্যে আপনার সর্বোচ্চ 100 থেকে 150 গ্রাম মাছ খেতে পারবে, বাকি অর্ধেক পানির সংস্পর্শে আসা মাত্রই এটা পানি চুষে একদম তলায় জমে যাবে, যেটা মাছ খেতে পারবে না। এবং যেহেতু এটা হাই প্রোটিন, ওখান থেকে যেটা টক্সিক অর্থাৎ অ্যামোনিয়া টক্সিসের সৃষ্টি হবে, যেটা মানে পরিবেশটা নষ্ট করে ফেলবে আসলে। কিন্তু যখন আপনার দানাদার হবে 0.5 mm, এটা বা সমান মাছ খাচ্ছে কি খাচ্ছে না আপনি ইজিলি দেখতেছেন আপনি। তাহলে পাউডার দেওয়া মাত্রই যারা ইউজ করতেছেন, এই যেটা সমস্যা আমিও ফেস করেছি, পানি অল্পতেই কালো হয়ে যাচ্ছে। কেন কালো হয়ে যাচ্ছে? কারণ অর্ধেক খাবার এই পানির সাথে মিশিয়ে নিচে বসে যাচ্ছে, ওখান থেকে ভিতরের পরিবেশটা খারাপ হচ্ছে, অর্থাৎ অ্যামোনিয়া টক্সিসিটি বেড়ে যাচ্ছে। সুতরাং আপনার দানাদার দানাদার বলতে যেটা 0.5 mm, প্রথমে তার থেকে বড় খাবারের দিকে যাবেন না, 0.5টা মিনিমাম 1 মাস খাওয়াতে হবে। এর বাইরে ট্যাঙ্কে কোন কোন মাছ মিশ্র চাষের ঝুঁকি কম অধিক লাভ? ঝুঁকি কম অধিক লাভ এর মধ্যে আমি 1 নম্বরেই বলবো ওই কই এবং শিংটা মারাত্মক একটা লাভবান যদি আপনি একসাথে চাষ করতে পারেন। যদি আপনার ট্যাঙ্ক থাকে 30,000 লিটার কিংবা 20,000 লিটার প্লাস, তখন আমি অনায়াসে বলবো ওখানে আপনারা ওই যেমন 30,000 লিটার ট্যাঙ্কের ক্ষেত্রে আপনি 12,000 যখন আপনি মাছ চাষের একটা মনস্থির করেছেন, এর মধ্যে আপনি অনায়াসে আপনি 8,000 এই শিং মাছ আর 7,000 কিংবা 6,000 কই মাছ চাষ করতে পারেন। কারণ এই কই এবং শিং মাছ যখন একসাথে চাষ করবেন, যেটা আমি দেখতে পেয়েছি শিং মাছের যে একটা রোগ বালাই ওইটা সহজে হয় না। কারণ কই মাছ যখন দ্রুত বড় হয়, কই মাছের বৈশিষ্ট্য হচ্ছে স্থির থাকে না, পুরা ট্যাঙ্ক, পুরা পুকুর, পুরা সব জায়গায় ছোটাছুটি করে। ওই ছোটাছুটি করার কারণে শিং মাছকে বাধ্য হয়ে দৌড়তে হয়। ওইটার কারণে কই মাছ কিন্তু শিং মাছের কতগুলো ব্যাকটেরিয়া খেয়ে ফেলে, যার কারণে আর শিং মাছ বিভিন্ন ব্যাকটেরিয়া আক্রান্ত হবার কোনো সুযোগ থাকে না এবং ফলনও কিন্তু যথেষ্ট ভালো। এর বাইরে আপনি তেলাপিয়া মিশ্র চাষ করতে পারেন, কিন্তু শৈল মাছটা আপনাকে একক শ্বাস করতে হবে। কারণ শৈল মাছটা যখন আপনি এই মিশ্র করবেন দেখবেন যে শৈল মাছটা বাকি সব মাছের পোনা খেয়ে ফেলবে। এর বাইরে এই একটা ভাই জানার চেষ্টা করেছে ট্যাঙ্কে মাছ চাষকে আপনি কেনা তো লাভজনক ও সহজ মনে করেন, সহজ ব্যবসা মনে করেন। হ্যাঁ, এটা ভাই ট্যাঙ্কে মাছ চাষ আসলে খুবই সহজ একটি মাছ চাষ এবং অধিক লাভজনক একটা মাছ চাষ। কারণ যেমন শহরের মধ্যে
প্রত্যেক জেলা শহরে, বিভাগীয় শহরে, রাজধানীতে অনেকে এখন মাছ চাষ করতে চাচ্ছে। তাহলে কয়জনের পুকুর আছে? এখন কি আপনি শহরের মধ্যে আপনার পুকুর আছে? কিন্তু গ্রামের মধ্যে অনেক মানুষ আছে, অনেক পরিবার আছে যেখানে পুকুর করা সম্ভব না, ছোট্ট উঠান। কিন্তু ওই উঠানের মধ্যে আপনি অনায়াসে একটা ট্যাঙ্ক করতে পারেন। আপনি যখন শহরে আছে, আপনার পাশে যে প্লটটা খালি আছে, ওখানে প্লট মালিকের সাথে কথা বলে কিংবা ভাড়া হিসেবে ছোট জায়গার মধ্যে আপনি 2টা কিংবা 3টা ট্যাঙ্ক করতে পারেন। ওই ট্যাঙ্কের মধ্যে যখন আপনি একটা অক্সিজেন প্লান্ট সেট করবেন, এবং অক্সিজেন প্লান্ট সেট করার কারণে আপনার যে এত সহজে যে মাছ উৎপাদন হবে, যেটা পুকুর থেকে অনেক বেশি এবং অধিক লাভজনক এই কারণে। তো সুতরাং অনেকেই যাদের বাসার ছাদে কিন্তু মানুষ মাছ চাষ করতে পারে, যেটা আমার পরামর্শ একজনে করেছে। এটি কিন্তু আর বাণিজ্যিক নয়, যেহেতু ছোট পরিসরে পারিবারিক কেমন আত্মীয় যে একটা চাহিদা, ওইটার জন্য আসলে। এবং বর্তমান সময়ে আমি বলবো, আপনার যদি 3টা কিংবা 4টা ট্যাঙ্ক থাকে, যখন আপনার ট্যাঙ্কের ক্যাপাসিটি হবে প্রায় 2 লক্ষ লিটার, 3-4টা ট্যাঙ্ক মিলে আপনি অনায়াসে সেটাকে এজ এ প্রফেশন হিসেবে নিতে পারেন। আর একটা ভাই কোয়েশ্চেন করেছিল, ভাই ট্যাঙ্কের তো লাভজনক মাছ চাষ, আপনার তো এখনো ট্যাঙ্ক এত পর্যাপ্ত কিংবা বেশি ট্যাঙ্ক নেই। এটার কারণ একমাত্র এটাই হচ্ছে, আমি যেহেতু ভাই শহরে থাকি, চট্টগ্রাম শহরে, এখানে আমি হন্য হয়ে আসলে আমার এই জায়গা থেকে 1 ঘন্টা দূরত্বের মধ্যে আমি জায়গা খুঁজতেছি, কিন্তু এখনো হচ্ছে না। তারপরেও আমি আরেকজনের জায়গায় একটা প্লট করি, আরেকজনের প্লটে একটা ট্যাঙ্ক করেছি, আর একটা বিশাল ট্যাঙ্ক ওই জায়গায় ইনশাআল্লাহ জানুয়ারির মধ্যে কাজ শুরু হবে। এটা শোল মাছ চাষের জন্য প্রায় 50,000 লিটার ট্যাঙ্ক। সবার কাছে দোয়া প্রত্যাশা আমি যাতে একটা বড় প্রজেক্টে হাত দিতে পারি, কিন্তু জায়গা হচ্ছে না। হ্যাঁ, আর আরেকটা এই সর্বাধিক একটা কোয়েশ্চেন, আমি এটা কোয়েশ্চেন হিসেবে রাখিনি। এই অনেকেই জানার চেষ্টা করেছে, ভাই আমরা পোনা পাচ্ছি না, ভালো পোনা পাচ্ছি না, এখন করণীয় কি, করণীয় কি? আমি ময়মনসিংহের 2টা হ্যাচারিতে আমি অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে নিয়োগ হয়েছি। শুক্রিয়া, আপনাদের ধন্যবাদ। ওদেরকে আমি এরকম আপনাদেরকে মতো যেভাবে ওদেরকে পরামর্শ দিয়ে থাকি, আমি 2জনকে অলরেডি পোনা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। অন্তপক্ষে এটুকু বলতে পারবো, আপনারা প্রতারিত হবেন না। এটা আপনাদের ব্যাপার, সেটা আপনারা প্রতারিত হবেন না। এই অন্তপক্ষে কোথায় না করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে আপনাদের টাকাটা ব্যাক যাবে। এই অন্তপক্ষে এটুকু বলতে পারবো, সুবিধা হচ্ছে গ্রেডিং করে আপনার পোনাটা পাবেন ইনশাআল্লাহ। আপনারা এখন তো কই মাছটা এখন দেওয়া যাচ্ছে না, এর মধ্যে শিং আছে, শৈল আছে, পাঙ্গাস আর মনোসেক্স তেলাপিয়া, এগুলো দেওয়া যাচ্ছে। আর এর বাইরে আমি যথেষ্ট আলোচনা করার চেষ্টা করেছি। আর অনুরোধ থাকবে, এই প্রথম পর্ব যারা মিস করেছেন, প্রশ্ন উত্তর পর্ব, এটা আপনারা দেখে নেবেন। এই 20টা কোয়েশ্চেন আমি মনে করি খুবই আপনাদের মাছ চাষের ক্ষেত্রে ভূমিকা রাখবে। আপনারা গঠনমূলক সমালোচনা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।